এখান থেকে তো ভালোভাবেই বিদায় দিয়েছিলেন, বাড়ি গিয়ে কল দেওয়ার কথা ছিল, অথচ আপনি গত 4 দিন পুরো নিখোঁজ হয়ে আছেন। কোথায় ছিলেন এই 4 দিন আপনি? বহির কথা শুনে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ভুলভাল কি আমি শুনছি, নাকি ভুলভাল বলছে আমি বুঝে উঠতে পারছি না। কেন এমন ঘোরের মাঝে হারিয়ে যাচ্ছি বারবার? আতঙ্ক এবং হতাশার মাঝে আমি আমার স্ত্রীকে বললাম, কিছু না, আমি তোমাকে সব জানাবো, আগে সব ক্লিয়ার করি। কথাটা বলে আমি ফোন কেটে দিয়েছি। হরিণাঘাট থেকে যখন আমি সিএনজিতে করে ব্রিজের এপারে এলাম, পুরো রাস্তায় শুধু এই ঘটনাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কে সেই বৃদ্ধ লোক? হুট করে কেন আমার জীবনে এলেন তিনি? ফেরি থেকে কিভাবে উনি গায়েব হয়ে গেলেন? মাঝ নদীতে যদি এইভাবে যাবেনও, কোথায় হারিয়ে গেলেন? কোথায়? সবচেয়ে বেশি ভয় লেগেছে এই কারণে যে ফেরি পার হতে হতে যেখানে আমার 40 মিনিট লেগেছে, সেখানে 4 দিন কিভাবে কেটে গেল? এমন একটা প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম আমি, যার উত্তর খোঁজা মুশকিল হয়ে যাচ্ছে। উত্তরই বা খুঁজব কি করে আমি? এই প্রশ্নের কোনো উত্তর মেলে না। সেদিন পুরো রাস্তায় আমি এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে অবশেষে বাড়ি এলাম। সবাই কল দিচ্ছিল আমাকে এবং রিসিভ করলে একটা কথাই শুনতে হচ্ছিল, এই 4 দিন কোথায় ছিলেন? বাড়িতে এসে কাউকে কিছু না বলে আমি সোজা গোসল করতে চলে যাই। বলে রাখি, আমাদের বাড়ির পুরুষেরা যে পুকুরে গোসল করে সেটি মসজিদের সামনে, এবং এই মসজিদ আমাদের বাড়ির গেটের সামনেই। পুকুরে নেমে গোসল সেরে আমি যখন কাপড় বদলাচ্ছিলাম, সেই মুহূর্তে আমার নাকে ওই ঘ্রাণটা এসে লাগে। অর্থাৎ শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সামনে বৃদ্ধ লোকের যে ঘ্রাণ আমি পেয়েছিলাম, ঠিক সেই ঘ্রাণটি এখন আমি পাচ্ছি। রাত প্রায় 9টা বাজে। আমি ঘ্রাণ পেয়ে সঙ্গে সঙ্গে এদিক সেদিক তাকাই, কিন্তু আশেপাশে কেউ ছিল না। এইবার ভয়টা আরো বেশি বেড়ে যায়। আমার বোঝা হয়ে গেছে আমি কোনো জিন ভূতের খপ্পরে পড়েছি, কিন্তু এই অশরী আমার পিছু নিল কেন তা আমার জানা নেই। তাড়াহুড়া করে আমি জামা বদলে ফেলি, সাবান নিয়ে সোজা বাসায় এসে পড়ি। পরিবারের সবাই আমার দিকে 2টা নজরে তাকাচ্ছিল। একটা হচ্ছে 4 দিন কিছু না বলে কোথায় ছিলাম, তাও এখন চুপচাপ, তাই রাগ। আরেকটি হচ্ছে 4 দিন পর আমাকে খুঁজে পেয়ে আনন্দ। সবার মুখের অবস্থা দেখে বিষয়টা আমি জানতে পারলেও সত্যটা কাউকে বলছিলাম না। কারণটা আগেই বলেছি, এই বিজ্ঞান যুগে এইসব জিন ভূতের ঘটনা মানুষ হাসাহাসির অংশ হিসেবে গ্রহণ করে, কিন্তু সে হাসে না যার সাথে ঘটে। মা আমাকে খেতে ডাকে, আমি খাবো না বলে বেরিয়ে যাই, কারণ বেশি দেরি করলে যদি বড়সড় ক্ষতি হয়। তাই তখনই একটা হুজুরের সাথে সাক্ষাৎ করি, এবং সেটাই আমার সঠিক মনে হয়েছে। রামগঞ্জের নাম করা সৈকত কবিরাজকে আশা করি অনেকেই চিনবেন। ওনার বাড়ি হাপানিয়া গ্রামে, যা আমাদের বাড়ি থেকে হেঁটে গেলে 15 মিনিটের রাস্তা। রাত 9টা 30 মিনিটে আমি একটা রিক্সা ভাড়া করে সৈকত কবিরাজের চেম্বারে যাই, কিন্তু দোকান বন্ধ থাকায় শেষমেশ ওনার বাসায় যেতে হয়। ওনার বাসার সামনে গিয়ে যখন আমি ডাক দিতে যাব, সেই মুহূর্তে উনি ঘর থেকে বেরিয়ে এসে আমাকে বলতে লাগলেন, তুই তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বের হ, কোনো প্রশ্ন করবি না, এই মুহূর্তে আমার বাড়ি ত্যাগ কর। কথাগুলো শুনে আমি নিজেকে আরো অসহায় ভাবতে লাগলাম। ওনার কথায় প্রচুর রাগ আর ভয় ছিল। আমি আসার আগেই হয়তো উনি ওনার জিনদের দিয়ে সব জানতে পেরেছেন, কারণ লোকে মুখে শুনেছি ওনার কাছে অনেক জিন আছে। কিন্তু আমার মনে হতে লাগলো এই মুহূর্তে আল্লাহ ছাড়া আমার আর কোনো উপায় নেই। কোনো দিকে কোনো উপায় না পেয়ে সেদিন রাতে বাসায় গিয়ে আমি নামাজের বিছানায় পড়ে যাই, কারণ আমি খুব ভয় পাচ্ছিলাম। ভাবতেও পারছি না 40 মিনিটে আমি 4 দিন কিভাবে পার করলাম। শুনতে হয়তো কারো ভয় লাগবে না, কিন্তু যার সাথে ঘটে একমাত্র সেই বোঝে কতটা ভয় লাগে এখানে। আল্লাহর কাছে এই বিপদ থেকে রক্ষা চাই আমি। অনেকক্ষণ কান্নাকাটি করে নিজের রুমে এসে দোয়া কালাম পড়ে শুয়ে যাই। এদিকে আমার স্ত্রী সহ অনেকে কল দিচ্ছে আমাকে, কিন্তু এই ঘোর আর হতাশা যেন আমাকে বাস্তব জগৎ থেকে আলাদা করে নিল। কারো সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না আমার, কেমন একটা হয়ে গেছি আমি। এইসব নিয়ে ভাবতে ভাবতে এর মাঝেই আমি ঘুমিয়ে যাই। এই ঘুমিয়ে যাওয়ার পর থেকে যদি সব মিশে যেত, যদি ঘুম থেকে উঠে বলতে পারতাম, ইস কি বাজে ছিল স্বপ্নটা, আহা কত সুন্দর হতো সবকিছু। কিন্তু এই কালো অধ্যায় আমাকে সেদিন থেকে আরো বেশি জ্বালাতে শুরু করে। ঘুমের মাঝে আমি সেই বৃদ্ধ লোককে বারবার দেখি। বারবার উনি স্বপ্নে এসে আমাকে বলেন, বাবা কিছু টাকা দিবি, দে না অল্প কিছু টাকা।
এমন স্বপ্ন দেখে আমি লাফ মেরে উঠি। ওনার চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু এই সুন্দরের মাঝে যে ভয়টা আমি পাচ্ছি তার ব্যাখ্যা আমার কাছে নেই। ওনার সেই কণ্ঠস্বর আমার হৃৎপিণ্ড যেন ছিনিয়ে নেয়। তাও একবার না, দুইবার না, পুরো একটা রাতে যদি আমি 10 বার ঘুমাই, 10 বার উঠি, তবে সেই বৃদ্ধ 10 বারই আমার স্বপ্নে এসে আমাকে বলে, বাবা কিছু টাকা দিবি? আমি স্বপ্নটা দেখে লাফ মেরে উঠি। এরপর আবার দোয়া পড়ে ঘুমাই। তখন স্বপ্নে এসে বলেন, বাবা কিছু টাকা দিবি? এই যন্ত্রণা আমার ঘুমানো বন্ধ হয়ে গেছে। ঘুমাতে যেতেও আমি ভয় পেতে শুরু করি, কিন্তু ঘুম যদি না হয় তখন সেই অদ্ভুত ঘ্রাণ আমার নাকে এসে গড়গড় করে প্রবেশ করতে থাকে। অর্থাৎ ঘুম গেলেও অশান্তি, না গেলেও অশান্তি। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। অবশেষে না পেরে আমি আমার ফ্যামিলিকে সবকিছু জানাই। এরপরে মনে হচ্ছিল আমার ফ্যামিলিকে জানানোর আগেই আমি ভালো ছিলাম। ফ্যামিলিকে বলার পর থেকে আমার সাথে আরো অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। রাতে ঘরের টিনে কেউ সজোরে লাথি মারে। মনে হয় টিন এতক্ষণে ভেঙে পড়ে গেছে, কিন্তু যখন আমরা সেই স্থান চেক করি দেখি কোনো আঘাতের চিহ্ন নেই। আমি সেই অদ্ভুত ঘ্রাণ সবসময় পেতে শুরু করছিলাম। ঘর থেকে বের হলেই আমার মাথা ঘুরানো শুরু হতো। তাই বিছানায় প্রতিবন্ধীর মতো পড়ে গেছিলাম আমি। অনেক হুজুর, অনেক কবিরাজের কাছে যাওয়া হয়েছে, কিন্তু তারা বারবার আমার ফ্যামিলিকে তাড়িয়ে দিয়েছে। কেউ সমাধান করতে আসে না। কেন আসে না তা আমাকে কেউ বোঝাতেও পারে না। এইভাবে অনেক দিন কেটে যায়। আমি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিলাম। গায়ে লাগাতার জ্বর শুরু হয়েছে আমার। মৃত্যুর কবলে হেলে যাচ্ছিলাম দিন দিন। প্রতিদিন রাতে সেই বৃদ্ধ লোকটা স্বপ্নে এসে আমার কাছ থেকে টাকা চেয়েই যাচ্ছে। ভয়ে ঘুম না এলে আমাকে সেই ঘ্রাণ পাগল করে দেয়। এরপর 18 দিন পর সৈকত কবিরাজ আমাদের বাড়িতে আসেন। ওনার মুখে কে এই জিন এবং কিভাবে আমার জীবনের সাথে জড়িয়ে গেছে তা শুনতে পাই আমরা, এবং এইটা শুনে অনেক বেশি ভয় পেয়ে যাই। কবিরাজ আমাকে একটা তাবিজ বেঁধে দিয়ে গেছেন যাতে সেই জিন আমার আশেপাশে আসতে না পারে, কিন্তু এই তাবিজ আমাকে শুধু 2 দিন শান্তি দিয়েছিল। এরপর আরো সব ভয়ানক ঘটনা শুরু হয়। শুধু আমার সাথেই নয়, আমার পুরো ফ্যামিলির সাথেই। কি হয়েছিল আমাদের সাথে এবং কে ছিল এই বৃদ্ধ লোক তার সময় করে পরের এপিসোড শুরু হবার আগেই পাঠাবো ইনশাআল্লাহ। আজ আর লিখতে পারছি না। পুরো ঘটনা এক এপিসোডে বলা হলে হয়তো ইমেল পড়ার সময় হবে না। গত 9 তারিখে আমি সুস্থ হয়েছি, অর্থাৎ ডিসেম্বর মাসের 9 তারিখে। জানি না আর কখনো সেই বৃদ্ধ লোক এসে বলবে কিনা, বাবা কিছু টাকা দিবি? জানি না এই সুস্থতা কতদিনের, তবে পরের ঘটনা লেখা অবধি আমি চাইবো আমার ঘটনাটি লিসনারদের পড়ে শোনান। এটি কোনো বানোয়াট গল্প না। লিসনারদের উদ্দেশ্যে সবার মতো আমিও একটা প্রশ্ন ছুঁড়তে চাই। 4 ঘন্টায় কখনো যদি আপনি 4 দিন পার করে দেন, আপনার অনুভূতি কেমন হতে পারে? রাসেল ভাই, যদি ঘটনা সিলেক্টেড হয় অবশ্যই আমাকে জানাবেন। আর যদি কোনো সমস্যা থাকে বা সিলেক্ট না হয় সেটিও আমাকে জানাবেন। ভূত.com দীর্ঘজীবী হোক। রিয়াজ রাজ, রামগঞ্জ, লক্ষ্মীপুর